আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সরোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক, আজকে পহেলা জুলাই, জুলাই বিপ্লবের ২ বছর পূর্তি। যে জুলাই বিপ্লবের যে সূচনার দিন, আজকে আসলে সূচনার দিন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে স্বৈরাচারী হাসিনার আজকের দিনের যে আন্দোলনের সূচনা, জুলাই বিপ্লবের যে সূচনা, তাতে হাসিনাকে পালাতে হয়েছিল। একটি ঐতিহাসিক দিন। আহ জুলাই বিপ্লবের এই সূচনার দিনে, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে জুলাই বিপ্লবের সূচনা, সেই সূচনার দিনে আজকে আমরা কথা বলবো জুলাই ফাউন্ডেশন, জুলাই আহতদের জন্য এবং জুলাই শহীদ পরিবারের জন্য যে জুলাই ফাউন্ডেশন, সেই জুলাই ফাউন্ডেশনের অবস্থা কি, আহত এবং শহীদ পরিবারদের অবস্থা কি, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর, যিনি জুলাই ফাউন্ডেশনের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। আকবর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। কনক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনার সকল দর্শককেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই পহেলা জুলাইয়ের এই দিবসের জন্য। জি, তো দর্শক, আমি একটু বলে রাখি, জনাব কামাল আকবর প্রায় দীর্ঘ ৩২ বছর সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি অবসরে যাওয়ার কয়েক মাস পরে ডক্টর ইউনূস সরকার তাকে এই জুলাই যে স্মৃতি ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন এবং তিনি এখানে কাজ করছেন। তবে প্রথমেই বলে রাখি, জুলাই ফাউন্ডেশনের আসলে ধুকে ধুকে চলছে। জুলাইয়ের যে শহীদ পরিবার বা আহতদের যে চিকিৎসা ভাতা বা যে ব্যয়, সেই ব্যয় আসলে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকেও ওইভাবে সাপোর্ট পাওয়া যায়নি এবং এখনো সেই সাপোর্টের ব্যাপারে খুব বেশি কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি যতটুকু জানি, জনাব কর্নেল আকবর তার প্রভিডেন্ট ফান্ড থেকে, তার পেনশন ফান্ড থেকেও কিছু টাকা সেখানে দিতে হয়েছে আহতদের চিকিৎসার জন্য বা সুবিধার জন্য, তাদের জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য। তো জুলাই ফাউন্ডেশনের অবস্থাটা কি? জুলাই ফাউন্ডেশনে ডক্টর ইউনূস, যারা ধরেন জুলাইয়ের বেনিফিশিয়ারি বলবো, জুলাই বেনিফিশিয়ারি যে সরকারটা, সেই সরকারের কাছ থেকে জুলাই ফাউন্ডেশনের এই গঠনে আপনার কেমন আর্থিক সাহায্য পেয়েছেন, বা জুলাই ফাউন্ডেশনটার এখন অবস্থা কি, কিভাবে চলছে জুলাই ফাউন্ডেশন, একটু জানতে চাই আপনার কাছে। জি কনক ভাই, আপনাকে ধন্যবাদ। জুলাই ফাউন্ডেশনের যেটা প্রতিষ্ঠা লগ্ন থেকে অগাস্টের 10 তারিখে 2024 সালে, একেবারেই গণঅভ্যুত্থানের পরপরই 8 তারিখে সরকার গঠন হলো, তার 2 দিন পর। এবং সেই সময় চিত্রটা ছিল ভিন্ন। একেবারেই গুরুতর আহত বা মৃত্যু সজ্জায় আছেন এরকম আহতরা, প্লাস শহীদ তো আছেনই। তো তাদেরকে জরুরি সহায়তার জন্য ওরকম একটা সিচুয়েশনে একটা ওয়ান স্টপ সার্ভিস মডেলে এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনটা তৈরি করা হয়েছিল এবং সেটার গঠনতন্ত্র তৈরি করা হয়েছে এবং সেটা আমাদের যে সমাজসেবা অধিদপ্তর এবং এনজিও গুলো যেটা আছে সেগুলো রেজিস্ট্রেশন করা একটা এনজিও এটা। কিন্তু পিকুলিয়ারিটিস হচ্ছে যে তখনকার ইন্টারিম সরকার প্রধান ছিলেন সেটার প্রতিষ্ঠাতা সভাপতি এবং সেই সময়ের 5 জন আমাদের উপদেষ্টা এই গভর্নিং বডিতে মেম্বার হিসেবে ছিলেন। তো তখন জরুরি অবস্থা মিট করার জন্য 100 কোটি টাকা ত্রাণ তহবিল থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তখন এটা দিয়েছিলেন, যেখানে প্রয়োজন ছিল 365 কোটি টাকা। এবং এটা নির্ধারণ করা হয়েছিল যে টোটাল শহীদের সংখ্যার সাথে 5 লক্ষ টাকা করে গুণ করে, দ্যাট মিনস তখন 834 জন শহীদ হিসাব করেছিল, প্রথমে 852 জন হিসাব করেছিল, তার আর আহত ছিল প্রায় 14,000-এর উপরে। এবং আহতদের ক্যাটাগরাইজেশন ছিল এরকম: যারা খুবই গুরুতর আহত, অঙ্গহানি হয়েছে, তারা ক্যাটাগরি এ, যারা কিছুটা অঙ্গহানি বি, আর যারা একটু মানে আহত, কম আহত, তারা হচ্ছে সি। এইভাবে করে গুণ দিয়ে এ ক্যাটাগরি 4 লাখ, বি ক্যাটাগরি 3 লাখ, সি ক্যাটাগরি 2 লাখ, এইভাবে করে গুণ করে 365 টাকার একটা আর্থিক অনুদান জরুরি ভাবে তাদের সংসার যাতে চলতে পারে, ওইটা দরকার ছিল। কিন্তু দেওয়া হয়েছিল 100 কোটি টাকা, সেটা দিয়ে এটা যাত্রা শুরু। তো যেটা হয় যে শুরুর দিকে এটার চাহিদা থাকে সবচেয়ে বেশি, কারণ রোগীরাও তখন সবচেয়ে বেশি গুরুতর, সংসারও তখন সবচেয়ে বেশি সংকীর্ণ, খারাপ অবস্থায় থাকে, সংকটাপন্ন অবস্থায় থাকে। সেই জন্য এই কিন্তু 1/3-এরও কম, প্রয়োজনের 1/3-এরও কম এই টাকাটা যেটা অনুদান দিয়ে দেওয়া হয়েছিল। তো সেটা দিয়ে আমরা এখন পর্যন্ত 831 জন শহীদ পরিবারকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বা পে অর্ডারের মাধ্যমে। আর 6,000-এর উপরে 6,300-র মতো আহতকে আপনার আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল এটা দিয়ে।
এটা তো ছিল মাদার অ্যাকাউন্ট, মানে যেখান থেকে আর্থিক অনুদান দেওয়ার কথা 100 কোটি টাকা। আরেকটা অ্যাকাউন্ট ছিল জুলাই শহীদ ফাউন্ডেশন যখন ইয়ে করা হয়, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বার্ষিক আবর্তক ব্যয় বাবদ, অর্থাৎ বেতন ভাতা বা অন্যান্য যে সকল জরুরি মানবিক সহায়তা, এগুলোর জন্য 3 কোটি টাকা দেওয়া হয়েছিল বার্ষিক। সেই 3 কোটি টাকা 24-25 অর্থ বছর, 25-26 অর্থ বছর, কারণ 25-26 অর্থ বছর দেওয়া হয়নি আর, এবং এই যে 26-27 অর্থ বছর যেটা শুরু হচ্ছে আজ অব্দি, এই 2 অর্থ বছর প্লাস 1 অর্থ বছরের অর্থ দিয়ে চলতে গিয়ে আবর্তক ব্যয়টা শেষ হয়ে গিয়েছে আজ থেকে 4 মাস আগে। অর্থাৎ কর্মচারী কর্মকর্তারা বেতন অর্থাৎ পাচ্ছে। মানে ইউনূস সাহেবও মানে ধরেন যে বরাদ্দ দিয়েছেন একবারই বরাদ্দ দিয়েছেন, কিন্তু যে 365 কোটি টাকা দেওয়ার কথা যে হিসেব, সেখান থেকে আপনারা পেয়েছেন 100 কোটি টাকা। 100 কোটি টাকা, জি জি। তো ওটা তো সরকারি, মানে আমি বলবো যে পাবলিক মানি থেকে। এছাড়াও আমাদের বাংলাদেশের জনগণ, আপনি জানেন যে এত কোটি কোটি জনগণ এটার সাথে আছেন, তো এই মানুষগুলো একটু একটু করে দিয়েছেন, দিয়ে 100-র সাথে আরো 24 কোটি টাকা বিভিন্ন জায়গা থেকে এসছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকেরও 5 কোটি টাকা আছে। তো এই সবকিছু মিলে 124 কোটি টাকা পেয়েছিলাম আমরা মাদার অ্যাকাউন্টে, যেটা থেকে আর্থিক অনুদান দেওয়া যাবে, আর কিছু করা যাবে না। তো সেখান থেকে আজ অব্দি আমরা 120 কোটি প্লাস খরচ করেছি। এখন আমাদের কাছে 3,85,00,000 টাকা আছে ওই অ্যাকাউন্টে। বুঝছি। তো এখন কর্নেল আকবর, ধরেন মানে একজন সেনা কর্মকর্তা হিসেবে আপনি তো জানেন যে এটা হচ্ছে একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে ছাত্র জনতার যেই রুখে দাঁড়ানো, ইটস ওয়ার, তাই না? একটা মানে যুদ্ধাবস্থা, মানুষ মারা গেছে, এবং এই ছাত্র জনতা যদি সেই সময়ে এতটুকু ঝুঁকি না নিত, আমরা কিন্তু ফ্যাসিজম থেকে বেরোতে পারতাম না। আমাদের যেভাবে 17 বছর 15 বছর জেগে বসেছে, সেখান থেকে আমরা বেরোতে পারতাম না। তো তাদের প্রতি কি আপনি মনে করেন যে ডক্টর ইউনূসের সরকার থেকে শুরু করে বর্তমান সময়ে যারা আছে, তাদের প্রতি সেই ন্যায় বিচার হচ্ছে, তাদেরকে আমরা সেই সম্মানটুকু দিতে পারছি? এক কথায় না, এক কথায় না। আমি এখন একটু ভেঙেই বলবো। জি। সম্মানের কথাটা যেহেতু এনেছেন, সম্মান একটা বড় ব্যাপার। এটা শুধুমাত্র টাকা পয়সা দিয়ে হয় না, সম্মান কথার মধ্যে দিয়েও আসে। আমাদের যে আহত ভাই বোনেরা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন, তাদের যে স্বাস্থ্য কার্ড, মানে সরকার নীতি করেছেন যে তারা বিনা পয়সায় চিকিৎসা পাবেন, ফার্স্ট ট্র্যাকে চিকিৎসা পাবেন, অর্থাৎ তাদের জন্য আলাদা লাইন, তারা সবার আগে যেতে পারবেন। কিন্তু বাস্তব চিত্রটা সেটা ছিল না। ওনারা হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার পরে একটা অপারেশন করবেন, পরশুদিন অপারেশন হবে, আজকে তাকে এমআরআই করতে হবে। হাসপাতালের এমআরআই মেশিন, একটাই এমআরআই মেশিন, সেটা নষ্ট। আমি কোনো হাসপাতালকে স্পেসিফিক্যালি বলতে চাই না, এই কথাগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিভিন্ন সময়ে মিটিং করে তাদেরকে বলেছেন, রেজুলেশনও বের করেছেন ওনারা। হাসপাতালের অ্যাম্বুলেন্স কিন্তু আহত ব্যবহার করতে পারছে না, তিনি পা তো পাকা করতে পারে না, সোজা পা নিয়ে উনি বাসে উঠবেন কিভাবে, উনি নীলফামারী যাবেন কিভাবে, ওনার অ্যাম্বুলেন্স সার্ভিস। তারপরে আরো যে ঔষধ নাই হাসপাতালে, সাপ্লাই নেই, অনেক হাসপাতাল থেকে যে বাজেট শেষ। তো আমার এটা তো আছেই। আর ব্যবহারের যে জায়গাটা, সেটা হচ্ছে যে আহতকে তো একটা সম্মান দিতে হবে, কিন্তু তাকে যদি বলা হয় আর কত, এটা অসম্মানের জায়গা। আর কত মানে, আমরা তো অনুদান দিই, তাকে তো আমরা ভিক্ষা দিচ্ছি না। সে আমাদের নতুন বাংলাদেশ দিয়েছে তার জীবনের ঝুঁকি নিয়ে, আর তাকে আমি বলবো যে আর কত, এটা হতে পারে না। এবং এমনও হচ্ছে যে একজন আহতকে, এই ক্যাটাগরির আহতকে কিন্তু 20,000 টাকা করে মাসে ভাতা দেওয়া হয়। এখন অনেকেই বলেন যে ও মাই গড, ওরা তো 20,000 করে টাকা পাচ্ছে মাসে। আমি আপনাকে 43 জন আমাদের যারা দৃষ্টিশক্তি হারানো ভাই আছে তাদের কয়েকজনের কথাই বলি। উনি যখন পটুয়াখালী বা নর্থ সাউথ বেঙ্গল থেকে যখন ঢাকায় আসেন, যেহেতু উনি দৃষ্টিশক্তি হারানো, ওনার সাথে একজন আনতে হয়, ওনাকে মাসে 2 বার ফলো আপ করতে হয়। এই 2টা ফলো আপ ওনার 14,000 টাকা চলে যায়, 15,000 টাকা চলে যায় 20,000 থেকে। উনি ছিল একমাত্র উপার্জনক্ষম। তো আমরা এইভাবে ভাবলে হবে না। সম্মানের জায়গা, তাদেরকে পুনর্বাসনের জন্য বিভিন্ন ধরেন বিজিএমইএ, বিকেএমইএ, সেখানেও কিন্তু আমাদেরকে বলেছিল যে আপনারা শহীদ পরিবার এনাদের সিভি পাঠান, আমরা চাকরি দিব। বাট ওখানে যখন আমরা সিভি পাঠাই, তাদেরকে যে চাকরির জায়গাটায় অফার করা হয়, সেটা সম্মান না। আমাদের সব কাজেরই মূল্য আছে, আমাদের শ্রমিক ভাইরাও কিন্তু কাজ করছেন, তাদের প্রতি সম্মান রেখেই বলছি। কিন্তু আমাদের এই শহীদ আহত, তাদেরকে তো আমরা একটু উঁচু আসনেই রেখেছি। তার মধ্যে শ্রমিকও আছেন, তার মধ্যে রিক্সা চালকও আছেন, সবার প্রতি সম্মান রেখে বলছি। সো ওনারা ভালো নেই। আমাদের একজন আহত বগুড়াতে ফিজিওথেরাপির জন্য তার মাসে খরচ হয় 23,000 টাকা, আর উনি সরকার থেকে ভাতা পান 20,000 টাকা। আপনি আমাকে বলেন যে এটা কি সম্মান হলো?
তার ওই ফিজিওথেরাপিটা না করলে তার হাতটা আর বাঁকা করতে পারবে না, যেটুকু এখন করতে পারছে এটা আর পারবে না, ওটা অকেজো হয়ে যাবে, যেটা রয়ে গেছে এখন। তো আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু খুবই মানবিক, মানুষের কথা বলছি, সাধারণ মানুষ। আমি এটা প্রাইভেট ফিজিওথেরাপির কথা বলছি, হাসপাতালের কথা বলছি। আমি ডক্টরকে ওখানে ফোন করলাম, ওই প্রাইভেট ফিজিওথেরাপির ডক্টর, মানে ওটার মালিক উনি। আমি যখন ওনাকে বললাম আমার এই আহত ভাইটা তো মাসে মাত্র 20,000 টাকা পায়, আপনাকে 23,000 টাকা দিলে উনি কোথেকে দিবে? হ্যাঁ, আপনি এটা কিছু করে দিতে পারেন না, আপনি তো মাফ করে দিতে পারেন না, মানে মওকুফ করে দেন। এবং আপনি আশ্চর্য হবেন যে সেই ডক্টর ওখানেই বলেছে, হ্যাঁ, তার কাছ থেকে আমি আর কোনো টাকা নিব না, তার ফিজিওথেরাপি চলবে, সব সেশন চলবে, যতটা সেশন লাগে। তো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের সাধারণ মানুষের ভেতরে মায়া আছে। কিন্তু আমার কষ্টটা হচ্ছে যারা এটার জন্য দায়িত্বপ্রাপ্ত, সরকারের বেতনভোগী মানুষজন যারা, হ্যাঁ, সেখানেই হচ্ছে সমস্যা। তিনি তো মানুষের ট্যাক্সের টাকা, আমি যেমন নিজে, আপনি আমাকে বলছেন যে আমার পেনশনের টাকা থেকে আমি 10 লাখ টাকা লোন দিলাম কেন? আমি বলবো যে এটা তো আমার টাকা না, আমাকে তৈরি করতে বাংলাদেশের মানুষের, আপনি টাকা দিয়েছেন, ট্যাক্স দিয়েছেন। তো ওইভাবে চিন্তা করলে তো আসলে কোনোটাই আমার না, মানুষের। তো এই জায়গাগুলোতে আমাদের আহত ভাইরা, চক্ষু হাসপাতালের ভেতরে, চক্ষু হাসপাতাল থেকে কর্মচারীদের সাথে সংঘাত হয়, আমাদের চোখ হারানো ভাইদেরকে হাসপাতাল থেকে পিটিয়ে বের করে দেওয়া হয়, এবং তাদেরকে ওই হাসপাতালে আর ভর্তি হতে দেয়নি। যে ফেরত এসে যাবার হবে না, হয়নি। সেই সময় ব্যক্তিগতভাবে আমি আমার জীবনে ঝুঁকি নিয়ে হলেও আমি ওখানে ইনভলভ হয়ে জাস্ট তাদেরকে অনুরোধ করেছিলাম যে ভাই, সেনাবাহিনীকে পর্যন্ত টাকা হয়েছিল ওখানে এটাকে বিতাড়িত করার জন্য হাসপাতাল থেকে। এর ব্যাকগ্রাউন্ড অন্য জিনিস, ভেতরের পেছনের গল্প অন্য। যে হাসপাতালের যে ধরনের, আপনারা জানেন যে অনিয়মের ব্যাপারটা, একটা হাসপাতালে একটা এমআরআই মেশিন নষ্ট, ওটাই তো প্রমাণ করে যে বরাদ্দ তো হয় ওগুলো মেনটেন্যান্সের জন্য, নষ্ট থাকবে কেন? তো এই জায়গাগুলোতে বনিবনা হয়নি। যারা যুদ্ধ করেছে তারা কিন্তু একটা সংস্কার করা, একটা শুদ্ধ বাংলাদেশ চেয়েছে, সেখানে তারা কোনো ধরনের অনিয়ম পছন্দ করেনি। তো তারা সেটা সহ্য করতে পারেনি, প্রতিবাদও করেছে। এই জন্যই তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। ওখানে গিয়ে তাদেরকে শুধু মারের হাত থেকে থামাতে হয়েছে, বলতে হয়েছে ভাই উনি তো সব দিয়ে দিছে, হাত দিছে, পা দিছে, চোখটাও দিয়ে দিয়েছে দেশের জন্য, তারপর আবার কি মার খাইতে হবে তাকে? এর চেয়ে বড় অসম্মান কি হয়? শহীদ পরিবারের কথা বলছি আমরা, অনেক শহীদ পরিবার আছেন নিতান্ত দারিদ্রতার মধ্যেই কাটাচ্ছেন। কারণ কি, আমরা তাকে দিয়েছেন, হ্যাঁ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে 30 লক্ষ টাকার কি সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। এখন যেটা হয় যে এই সঞ্চয়পত্রটা ফিক্স করা, এটা মাসে মাসে একটা আয় আসে। এটা আবার পরিবার তো আমাদের যৌথ পরিবার তন্ত্রের মধ্যে তো মায়ের দিকের একটা আছে, ওয়াইফের দিকের একটা আছে। তো এই ভাগ করতে গিয়ে, এগুলো করতে গিয়ে কিন্তু আরবিট্রেশনের করতে গিয়ে কিন্তু 834 জনের মধ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে মাত্র 630 জনকে তারা অর্থ বরাদ্দ করতে পেরেছেন, বাকিটা মিটমাট করতেই পারেননি এখনো। সেই দিক দিয়ে আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অনেকখানি সফল যে আমরা 831 জনকে আমরা অর্থ প্রদান করতে পেরেছি। না এখন আমার আমার একটা মানে প্রশ্ন আসছে মনে, যে ধরেন যে দুটো বিষয় আপনার সামনে আনতে চাচ্ছি আমি, যে জুলাই পরবর্তী যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেখানে জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত তিনজন প্রতিনিধি ছিলেন উপদেষ্টা হিসেবে। মানে 20,000 টাকা বা 30,000 টাকায় কি হয় বর্তমান বাংলাদেশে, এটা তো তাদের জানার কথা। তো তাদের এই যে চিকিৎসা ব্যয় বা তাদের জীবনযাপনের ব্যয়, বা ধরেন আমি যদি বলি যে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার যে ওয়ার্ল্ড ওয়াইড যেই একটা নিয়ম আছে, তার বয়স, তার কর্মক্ষমতা, তার গড় আয়ু, একটা হিসাব করে তো একটা হিসাব ধরা হয় যে তাকে আমি ক্ষতিপূরণ দিলে এই পরিমাণ ক্ষতিপূরণ। তো সেই জায়গাটায় এরকম মানে ফকিরি কেন করলো, মানে এরকম একটা ফকিরি একটা সিচুয়েশন কেন তৈরি হলো, এটা হচ্ছে একটা প্রশ্ন। এই জায়গাটায় কার অমনোযোগিতা বলবেন, এটা তো দায়সারা ভাবে জিনিসটা হলো। মানে একটা সরকার, তাদেরই সরকার, যারা যারা চোখ দিল, যারা হাত দিল, পা দিল, যারা জীবন দিল, তাদের রক্তের উপরে ভিত্তি করে যে সরকার, সেই সরকারের এতটা দায়সারা ভাবে কিভাবে তার হিসাব করলো, এটি হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ধরেন মহান মুক্তিযুদ্ধের সময় ধরেন আমাদের প্রযুক্তি তো এত ডেভেলপ ছিল না, বা এত রকমের মোবাইল নেটওয়ার্ক এত কিছু ছিল না। ধরেন আমাদের শহীদদের সংখ্যা বা অনেক বিষয় নিয়ে আমাদের অনেক রকমের বিভ্রান্তি এখনো আছে, অনেক বিভ্রান্তি আছে। তো ইমিডিয়েট পাস্ট যে জুলাই, মানে জাস্ট জুলাইটা গেল, সরকার আসলো, সেখানেও কেন আমরা আহত নিহতদের এখনো আইডেন্টিফাই করতে পারছি না?
জাতিসংঘ বলছে 1400, সরকার বলছে 800 সামথিং। এখনো বোধহয় বহু মৃতদেহের ডিএনএ পরীক্ষার জন্য পেন্ডিং। এখনো অনেক লাশের ব্যাপারে আপনারা আঞ্জুমানে মফিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করছেন। তো 2 বছর তো হয়ে গেল, মানে কেন এই অব্যবস্থাপনাটা কেন হলো? দুটো প্রশ্ন আপনার কাছে, যে ফাইন্যান্সিয়ালি কেন আমরা এত ফকিরের মতো চিন্তা করলাম, আর কেন এতটা মিসম্যানেজমেন্ট হলো? একটা ইমিডিয়েট পাস ঘটনা, মোবাইলের ফুটেজ, ডিজিটাল ফুটেজ, সিসিটিভি ফুটেজ, মানে সকল কিছু যেখানে বিদ্যমান, সেখানে কেন এই কনফিউশন গুলো তৈরি হলো? আপনার কাছ থেকে শুনি। যে আমি প্রথমে আপনার দ্বিতীয় পয়েন্টটাকে আনতে চাচ্ছি, যেহেতু এটা শুরু হয়েছে আগে, যেটার সাথে সম্পর্ক রয়েছে আগের ঘটনা, যে কেন আমরা আইডেন্টিফাই করতে ব্যর্থ হয়েছে যে আসলে যোদ্ধা কত, এই যুগেও যেখানে প্রত্যেকটা ভিডিও ফুটেজ, এনআইডি, ডিজিটাল যে আমাদের ক্যাপাবিলিটি, এরপরেও কেন আমাদের একটা সমস্যা হয়েছে। এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে সেটা হলো যেই হাসপাতালগুলোতে আমাদের রোগীরা ওই সময় আন্দোলনের সময় ট্রিটমেন্টের জন্য গিয়েছে, আমার এক ছাত্র গিয়েছিল গুলিবিদ্ধ হয়ে, সে শহীদ হয়েছে, সেই হাসপাতালে ঢোকার সময় প্রথমে একটা টোকেন দেওয়া হয়, সে টোকেন পর্যন্ত দেওয়া হয়নি, কারণ তাদের চাপ ছিল ওই সময়, মানে ওই সময় সরকারের উপর থেকে চাপ ছিল যে এটাই করা যাবে না, ময়না তদন্ত তো দূরের কথা। তো এই যে এরকম একটা সিচুয়েশনের পরে যখন এখন উনি যখন স্বাস্থ্য কি বলে সিভিল সার্জনের অফিসে যখন ডকুমেন্ট সাবমিট করতে হবে তাকে, যে আসলে উনি গুলিবিদ্ধ কিনা, বা আসলে চোখের পেছনে প্লেট আছে কিনা, কোন হাসপাতালে ট্রিটমেন্ট নিয়েছিল, হাসপাতাল ডকুমেন্ট কই, ডাক্তারের সার্টিফিকেট কই, এগুলো উনি কোথেকে পাবেন বলেন আপনি আমাকে? অনেক হাসপাতাল নষ্ট করে ফেলেছে সে সময়। সো এখানে একটা বড় ধরনের সমস্যাটা রয়ে গেছে। আপনি এর সাথে ডিএনএ টেস্টের কথা বলছেন, 114টা বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। এই লাশগুলো আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে করা হয়েছে, এবং পরবর্তীতে কিন্তু বিদেশ থেকে বিশেষজ্ঞ এনে এদের আবার এই লাশগুলো ডিএনএ টেস্ট করা হয়েছে, যাতে ভবিষ্যতে যদি কেউ ক্লেম করে তাকে যাতে ম্যাচ করে দেওয়া যায়। আমি গর্বের সাথে বলবো, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হচ্ছে প্রথম মা যিনি এসেছিলেন, যে আমার সন্তানের আমি একটা ক্লু পেয়েছি, ওই ঢাকা মেডিকেলের 6টা লাশের মধ্যে ওইটা একটা আমার। তো পরে আমরা শাহবাগ থানার মাধ্যমে এটাকে ফাইনালি কিন্তু উনি ওনার সন্তানের কবরের জায়গাটা খুঁজে পেয়েছেন, এটা হলো খুশির কথা। কিন্তু যেখানে সমস্যার কথা সেটা হলো, আমরা সিআইডি হেডকোয়ার্টারে বিভিন্ন মিটিং এ বসছিলাম, এই 114টা লাশের কি করবেন। ওখানে ওনারা 8টা লাশের কথা বলেছেন যে এটা পোস্টমর্টম করা দরকার, বা এনাদেরকে চিহ্নিত করতে পেরেছেন যে এটা কোন ফ্যামিলি গুলো খোঁজ করতে এসছে। বাকি 114 থেকে 8টা বাদ দিলে যে লাশগুলো আছে সেই লাশগুলোর তো পোস্টমর্টম করতে হবে। আমি বলেছিলাম, তখন দাবি করেছিলাম যে যেখানে আমি টোকেন পাইনি ঢোকার, সেখানে পোস্টমর্টম তো দূরের কথা, কিছুই হয়নি, এখন করেন পোস্টমর্টম। হ্যাঁ, পোস্টমর্টম করলেই গুলি আপনার হাড়ের মধ্যেই আপনি গুলির ইম্প্যাক্ট পাবেন, 7.62 মিলিমিটারের ইম্প্যাক্ট ওখানেই পাবেন। হ্যাঁ, তারপরে ওখানে আদিল স্যার ছিলেন, আই ওয়ান্ট টু গিভ হিম ক্রেডিট, উনি তখন একজন উপদেষ্টা ছিলেন, আমাদের আদিল রহমান স্যার, উনি আমার সাথে সাপোর্ট করে বললেন হ্যাঁ ইয়েস, ওই সময় এই সিচুয়েশন ছিল না, সো 114টারই ইয়ে করতে হবে, আপনার পোস্টমর্টম করতে হবে। এখন এই ডকুমেন্ট নিয়েই তো হাসপাতাল থেকে সেই সময়কার ডকুমেন্ট উনি কি পাবে? ওগুলো তো নেই। এইটাই লাগবে হলো স্বাস্থ্য সিভিল সার্জন অফিসে প্রথম ডকুমেন্ট, যে আমি আহত হয়েছিলাম। তারপরে ডিসি অফিস কি করবে, লোকালি যারা অর্গানাইজ করেছিলেন আন্দোলনটাকে, সেই লিডারদের মাধ্যমে, সমন্বয়কদের মাধ্যমে অন্যান্য ফুটেজ দেখে, ফেসবুকের ফুটেজ আছে, ছবি আছে, এটা দেখে বের করবে হলো সম্পৃক্ততা, আহত মানে শারীরিক একটা এভিডেন্স, ডাক্তারের সার্টিফিকেট, আরেকটা হচ্ছে যে রাজনৈতিক সম্পৃক্ততা, ওই আন্দোলনের সম্পৃক্ততা। এগুলো যখন তিনি ঠিকঠাক মতো সাবমিট করতে পারেন, এমনিতে আহত লোকটা বেচারা, এগুলো সাবমিট করলেই তারপরে তার নাম আসবে হলো গেজেট হওয়ার জন্য, এমআইএস ভুক্ত হবেন উনি, তখন এমআইএস হওয়ার পরে গেজেট হয়। এই যে পুরো ঝুঁকিটা, এটা যে মানুষটা এই যুদ্ধ করে অঙ্গহানি, চোখ হারালো, তার পক্ষে কি এই ঝুঁকিটা নেওয়া সম্ভব? তো সেই কারণেই এই লিস্টটা করতে ইয়ে হয়েছে, এবং এখন অনেকে করতে পারেনি, এখন অনেকে জানেও না যে এইগুলো যদি আমি জমা দিই, হ্যাঁ, তাহলে আমি ওখানে ইয়ে করতে পারবো, আমি গ্যাজেট ভুক্ত হব, আমি কিছু ভাতা পাবো। জানি না বাংলাদেশে অনেক মানুষ খেতে কাজ করতেছেন হয়তো, এটা হলো প্রথম। দ্বিতীয়টা বললাম, আর ওই যে 20,000 টাকা ভাতা আর 15,000 এবং 10,000 এ বি এন্ড সি ক্যাটাগরি যেটা বলছি, ওখানে আপনি যে শব্দটা ব্যবহার করেন ফকিরি টাইপ, অফকোর্স আমি এটা আমি আপনার কথার সাথে শব্দটাই আমি নিতে চাচ্ছি, অফকোর্স ফকিরি টাইপ। আপনি ইয়ের মোড়ে যান, এই যে আমাদের যে বিজয় সরণির মোড়, ওখানে যে মানুষগুলো আমাদের কাছে কিছুটা সাহায্য চায়, ওর সারাদিনের ইনকাম এ বিষয়ে দেখাতে পারে দিনের অর্ধেক। হ্যাঁ, আর এগুলো তো আমাদের হিরো, তো তার বেলায় তো কার্পণ্য কেন?
টোটাল কি 367 কোটি টাকা, 65 কোটি টাকা কি খুব বেশি টাকা, যেখানে হাজার হাজার কোটি টাকা বাইরে চলে গেছে, পাতার হয়ে গেছে? এটা তো এক ধাক্কাই হয়ে যাওয়া উচিত ছিল তাকে শান্ত করার জন্য, আমাদের আহত ভাইদের। না, কিন্তু সেখানে হুমকির ব্যাপারটা, ইউ আর রাইট। এবং আমি মনে করি এখনো সময় আছে, বাজেট অধিবেশন চলছে, বাজেটে সম্পূরক বাজেটের জায়গা রয়েছে, এই জায়গাগুলোতে এই ভাইদেরকে বোনদেরকে অবশ্যই যথাযথ সম্মানের জন্য, শুধু টাকা না, তাকে কিভাবে তার জীবনটা সামনের দিকে সম্মানিত জীবন হয়, যেটা আমাদের গঠনতন্ত্রের মধ্যে উল্লেখ করা আছে, এটা আমাদের টাস্ক, তাদের যাতে একটা সম্মানজনক ভবিষ্যৎ হয়, সেটার দিকে সবার নজর দিতে হবে। এবারের বাজেটে কি কোনো বরাদ্দ আছে জুলাই ফাউন্ডেশনের জন্য আলাদা করে? বা বাজেটে বরাদ্দ পাওয়ার জন্য, যেহেতু আমরা সরকারেরই কাজ করছি, এই দায়িত্ব সরকারের, এমআরআই করা বলেন, যাই বলেন, এটা আমার কর্মচারীদের বেতন থেকে দিয়েছি, আবর্ত ব্যয় থেকে। হ্যাঁ, তারপরে তাকে অ্যাম্বুলেন্সে করে পিরোজপুর পাঠিয়েছি আমার কর্মচারীদের বেতন থেকে। তো সেই জন্য আমরা অফিসিয়ালি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং সংসদে যারা আমাদের নীতি নির্ধারক যারা আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্যগণ, তাদের কাছে অফিসিয়ালি আমরা চিঠি লিখে সংসদ উত্থাপনের জন্য বলেছি, ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। আমরা আশা করছি, এবং আমাদের কাছে আশাব্যঞ্জক মনে হয়েছে তাদের রেসপন্সটা, যে তারা আমাদের জন্য বরাদ্দ রাখবেন। একবার ধরেন এই জুলাইয়ের এই 1400 শহীদ এবং যারা চোখ হারিয়েছে, হাত পা হারিয়েছে, ধরেন একটা ছেলে 20-21 বছর পর্যন্ত সে দুনিয়া দেখে, হঠাৎ করে সে মানে অন্ধকার হয়ে গেল তার চোখ, তার সামনে, সে আর এই দুনিয়া দেখবে না কখনো। একটা ছেলে খুব স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে, হঠাৎ করে একটা তরুণ বয়সে সে তার হাত পা হারিয়ে ফেললো, সে পঙ্গু হয়ে গেল। এই যে মানসিক যে যন্ত্রণা এবং তাদের প্রতি আমাদের যে এখন, আমি তো অনেক খোঁজ খবরই তো রাখি, তাদের কেউ এখন মন্ত্রী, কেউ এমপি, কেউ হুইপ, কেউ এক একজনের এক এক ভাব চলছে। তো এই মানসিকতার কারণ কি? মানে ধরেন যে আমি যেটা বলতে চাচ্ছি যে আমার সহযোদ্ধাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমি উপদেষ্টা হয়ে গেলাম, তিনজন উপদেষ্টা। তো আমি তাদেরকে, মানে আমাদের তো গোল্ডফিশ মেমোরি বলা হয়, বাঙালির বলা হয় যে গোল্ডফিশ মেমোরি, আমরা মুহূর্তের মধ্যে সব ভুলে যাই। কিন্তু তাই বলে একটা ভুলে গেলাম আমি, তাই বলে আমি একটা তাদের জন্য মিনিমাম আমি কিছু করতে পারলাম না, এটাতে আমি খুবই বিস্মিত হই। যেমন আমাদের মহান মুক্তিযোদ্ধারা যেমন মানে এখনো ঢুকছেন, এখনো ধরেন সাফারিংসের মধ্যে দিয়ে জীবন যাচ্ছে, তারা জাতীয় বীর হিসেবে এখনো মুখে মুখে সম্মানিত, কিন্তু ব্যক্তি জীবন তাদের অত্যন্ত দুর্বিষহ, অনেক কষ্টের মধ্যে অনেক মুক্তিযোদ্ধা কাটান, সেখানেও 20-30 হাজার টাকা ভাতা, এই ভাতায় কিছুই হয় না। তো সেখানে এখন আমাদের করণীয় কি? মানে ধরেন যে আমি আপনার একটা সাক্ষাৎকার দেখছিলাম একটা পত্রিকায়, আপনি বলছিলেন যে 200 কোটি টাকা মিনিমাম হলে সবার জন্য একটা সম্মানজনক কিছু করা সম্ভব, বা একটা মিনিমাম একটা কাঠামো দাঁড় করানো সম্ভব। আর 200 কোটি টাকা কি সম্ভব? 200 কোটি টাকা একটা রাষ্ট্রের কাছে কোনো টাকাই না আসলে। 200 না, এখন বেড়ে গিয়ে 265 কোটি টাকা, বিকজ গ্যাজেটে আরো বেড়েছে, টাকার অঙ্ক বেড়েছে। তো মানে এখন ধরেন 200 কোটি টাকা ধরেন রাষ্ট্র দিল, অথবা ধরেন দেশ বিদেশ থেকে বাংলাদেশের মানুষই ধরেন পাশে দাঁড়ালো জুলাই ফাউন্ডেশন। তো সেক্ষেত্রে আপনাদের প্ল্যানটা কি? আদৌ কি সম্ভব? এই টাকা দিয়ে কি করতে চান আপনারা? তাদের, আমি যতটুকু জানি এখন পর্যন্ত আহতদের বা শহীদ পরিবারদের যে মানসিক যে ক্ষতি, মানসিক যে ট্রমা, মানসিক যে যন্ত্রণা, সেই ব্যাপারেও কিন্তু আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন বলে আমি জানি না আর কি। তো মানে আমি বলছি এখন তাহলে কি করা যেতে পারে একটু শুনতে চাই। আমাদের কাজের মধ্যে যে জরুরি চিকিৎসা সহায়তা যেটা, সেটা শুধুমাত্র যে ফিজিক্যাল, মানে শরীর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তা না। আপনি খুব সুন্দরভাবে টাচ করেছেন একটা কথা, যে একটা 18 বছর বয়সের একটা ছেলে, 20 বছর বয়সের, 16 বছর বয়সের একটা ছেলে, সে সারাটা জীবন দুনিয়াটা দেখছে, হঠাৎ করে সব অন্ধ। এটা তাকে যেভাবে কুকড়ে কাঁদাচ্ছে, এবং ভেতরে তার যে ক্ষতটা তৈরি হয়েছে, ট্রমা যে অবস্থা, এই ট্রমা থেকে বের করে আনতে হলে তাকে সম্মানজনক একটা জায়গায় বসাতে হবে, টাকা না শুধু। এবং তার জন্য দরকার হচ্ছে পুনর্বাসন, আর হচ্ছে ট্রমা হিলিং কিছু থেরাপি লাগবে। তো আমাদের নিজস্ব একজন মানসিক ট্রমা হিলিং থেরাপিস্ট আমাদের জুলাই ফাউন্ডেশনও আছেন। তো তার মাধ্যমে আমরা স্টাডি করার পরে, আমি একটা উদাহরণ দিতে চাই আপনাকে। আপনি যাদের কথা বলছেন তারা ছাড়াও শহীদ পরিবারের কথাই বলি। একজন মা তার 2টা মেয়েকে নিয়ে, 15-16 বছরের 2 মেয়েকে নিয়ে 4 তলায় দাঁড়িয়েছিলেন উত্তরায়। 7.60 মিলিমিটারের গুলি এসে যখন এক মেয়ের মাথায় লাগে, আমি একটু, আপনি কাটেল করে নিতে পারেন, এটাতে যেহেতু একটু ডিস্টার্বিং কথাটা, ওই মেয়ের মগজটা মায়ের কোলে পড়ে। সেই মা সেদিন থেকে যে কথা বন্ধ করেছেন, আর উনি কথা বলতে পারছেন না বা বলছেন না।
এটা হচ্ছে চূড়ান্ত ট্রমা। তো এই ট্রমাটাইজ মানুষগুলোর জন্য আমরা যদি শুধু সেমিনার করি, আমি অনেক সেমিনারে গিয়েছি, একই কথাই বলেছি যে সেমিনার না, সেমিনার তো একটা একটা আলাপ আলোচনা কি করা যায়, যেটা এখন আমি আপনি কথা বলছি কি করা যায়, বাট কি করব, এক্সিকিউশন মোস্ট ইম্পর্টেন্ট, একটা দিন মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা কি করেছি, আমাদের জন্য বাজেট নেই, বাট হোয়াট উই ডি জুলাই ফাউন্ডেশন, আমরা এরকম 15টা মাকে বেছে বের করেছি যাদের অবস্থা খুবই খারাপ, মানসিক অবস্থা। তো এই 15টা মাকে আমরা চিন্তা করে দেখলাম যে তাকে আমি কাউন্সেলিং এর ইয়েটাও করাবো, ফিল্ডে ঠান্ডা একটা নীরব জায়গায় নিয়ে যাব, সেখানে তারা একসাথে কান্না করবে, একসাথে মোনাজাত করবে, একসাথে তার বাচ্চার ছবি বুকে জড়ায় কান্নাকাটি করবে। আবার একটু বলি না আমরা একটু যে একটু ঘুরতে যাওয়ার মতো, হ্যাঁ, একটু তো স্পেস লাগবে একটা মানুষের বের হয়ে আসতে। এই 15 মাকে আমরা পর্যটন কর্পোরেশনে রিকোয়েস্ট করে তাদের কাছ থেকে 2টা সুন্দর গাড়ি নিলাম, রিকোয়েস্ট করে, উই আর থ্যাঙ্কফুল টু দেম, তারা দিয়েছেন, তেল আমরা দিয়েছি, ওনার গাড়ি দিয়েছেন, নিয়ে গেলাম। সাংবাদিকদের একটা রেস্টুরেন্ট আছে, ওনারা ব্রেকফাস্ট বানায় 300 ফিটের ওখানে, নিরিবিলি একটা জায়গা, আশেপাশে ফুল টুল আছে, ওখানে বললাম একসাথে নাস্তা করলেন নাস্তা। সেখান থেকে নিয়ে চলে গেলাম জলসিঁড়িতে, আমাদের আর্মির একটা পার্ক আছে, ওখানে আবার আমি বললাম আমি 7 জনকে ফ্রি ঢুকাইতে পারি, আমাদের তো টাকা হিসাব করতে হয়। তো সেখানে ওই জলসিঁড়ি ওখানে ঢুকেই উনি ওনার ছেলের ছবিটা পেয়েছেন, আমরা বাধাই করে দিয়েছি যে আগে উনি এক্সস্ট করুক, ছেলের ছবি বা বাচ্চা মেয়ের ছবি বুকে নিয়ে উনি এক্সস্ট করলেন, মানে যতটুকু কান্না করা যায় সবাই একসাথে। তারপরে আমরা ওনাদেরকে ডাক্তারের কাছে দিলাম, ওইখানেই পার্কে, নদীর পাড়ে, এই লেকটার পারে, যে ডাক্তার এখন ওনাদেরকে কাউন্সেলিং করুক, মেডিকেল ট্রিটমেন্ট যেটা, ওটা দিল। তারপরে দুপুরে খাবার খেলেন একসাথে। তারপর আবার বিকালে সেনাবাহিনীর কাছে ধন্যবাদ জানাচ্ছি যে তারা ডিসকাউন্টে আমাদের, ওদের যে বোট আছে ওনাদের, ওই বোটে ওনাদেরকে একটা বোট রাউন্ড দিলেন। হয় কি, শোকও পালন করবো, কিন্তু আমি তো মানুষ, দিন শেষে আমাকে একটা স্পেস দিলে, সবাই যখন একসাথে ছিল এবং বের হয়ে আসার সময় তাদের যে মুখটা আমরা দেখেছি, ফেসটা, আর সকালে যে ফেসটা দেখেছি, এই দুটার মধ্যে যে পার্থক্য, সেটাই বলছে যে আমাদেরকে এরকম এক্সিকিউশনে গেলে এই ট্রমা হিলিং এর ব্যাপারগুলো থেকে আমরা বের করে আনতে পারবো। তাদেরকে সচল না করলে তো সংসারটা বসে যাবে। ওই এক মেয়ে মারা গিয়েছে, আরেক মেয়ে তো আছে, ওই সংসার তো পুরোটা অচল হয়ে আছে। কোনো কোনো পরিবার একটা আইটেম খায় না, যে ও খাই তো আমি খাই না। আমাদের শহীদ আনাস যে চিঠি লিখে মরে মানে গিয়েছে মৃত্যু মুখে, সে যেটা পছন্দ করতো তার মা বাবা শারিয়ের ভাই এবং এনারা ওটা ওটা খায় না ঈদের সময়, এটা আমরা খাবো না। এগুলো তো একটা বিপর্যয়। অনেক শহীদ ফ্যামিলিতে চুলা জ্বলে না, যে না কে রান্না করবে, কি করবো, ভেঙে আছে। এই ট্রমা থেকে বের করতে হলেও এখানে বাজেট লাগবে। আমরা কিন্তু এই 15টা মাকে আপনাকে বললাম যে কিভাবে স্বাস্থ্যটা করে ইয়ে করে যে কোথা থেকে বাঁচাবো করে করেছে, আর এটার জন্য বাজেট নিয়ে আমাদের, তো এই জায়গায় আমাদের যেতে হবে। একই সাথে আহত যারা রয়েছেন তাদেরকে যথেষ্ট পরিমাণ পর্যালোচনা করতে হবে তার লাইফটাকে, যে উনি কে, কততম সন্তান। হ্যাঁ, এমনও পরিবার আছে যে উনি হচ্ছে সবচেয়ে ছোট সন্তান, আহত হয়েছেন, তার বড় 2 ভাই ইউনিভার্সিটিতে পড়ছেন। এখন আমি যদি ওই অনুদানটা যদি শুধু পরিবারকে দিয়ে দিই, ভাই ও তো ছোট মানুষ, হ্যাঁ, বড় 2 ভাই, এটা বাংলাদেশ বা অনেক কিছু আমরা জানি না কখন ইয়ে হয়, ফ্যামিলির মধ্যেও তো ট্র্যাজেডি থাকে, ফ্যামিলির মধ্যেও তো কোন্দল থাকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যিনি আহত হয়েছেন ওর জন্য কি করতে পারি, এটা যাতে তার জন্য সাস্টেনেবল হয়। সো এরকম এক রোগীর 2 ইঞ্চি হাড় ভেঙে গেছে, 2 ইঞ্চি পায়ের, ডাক্তার বলছে পুষ্টিকর খাবার খেতে হবে, আবার হাড়টা বড় হওয়ার জন্য হাঁটতে হবে। সো এই অ্যানালিসিস করে ওই রোগীটাকেই আমরা তার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা দোকান করে দিয়েছি। দোকানের টাকা কই পেয়েছি, তার যে মাদার অ্যাকাউন্টে সে আর্থিক অনুদান পাওয়ার কথা, সেই টাকার একটা বড় অংশ তাকেই দিয়েছি, তার হাতেই চেক। আর আমরা যোগাযোগ করে দিয়েছি ওই দোকানদার যিনি ওনাকে লিজ দিবেন, যারা কাগজপত্র লিখে দিতে পারে, তারপরে ওখানকার যারা ব্যবসায়ীরা আছেন তাদের সাথে কথা বলে ভাই দেখে রাখেন। হ্যাঁ, এই যে কাজগুলো, এটা আমরা করি আমাদের আবর্তক ইয়ে থেকে, নিজস্ব আমাদের বেতন ভাতার খাতগুলো থেকে করেছি এটা আমরা কষ্ট। সো এই দোকানে বসে ওই ছেলের যে হাসি, হাত একটা নাই, মানে একটা অবশ, এখানে কেটে ফেলে মাংস কেটে শুধু এটা আছে, কিন্তু তার মুখে কিন্তু দারুণ হাসি, আমি আপনাকে শেয়ার করব। আমরা এই হাসিটা দেখতে চাই। জি, আমি এটাই বলছি, সম্মান যে আপনি বলছেন না যে সম্মানটা কই, সম্মানটা এইভাবে করা যায়। আমরা হিসাব করে বের করেছি যে আমরা যে স্টাইলে কাজ করছি খুব প্রম্পট, আমরা বিদেশ থেকে 41 লক্ষ টাকা একটা অনুদান পেয়েছিলাম একটা মাইরিয়ার একটা কাছ থেকে। হ্যাঁ, ওই 41 লক্ষ টাকা দিয়ে 27টা পরিবারকে উইদিন 1 মান্থ, 1 মাসের মধ্যে আমরা এই পুনর্বাসন করেছি, মানে জীবিকা নির্বাহ, কাউকে খামার, কাউকে এটা উনি ওনার জিনিস উনি চালাচ্ছেন। ওনারা চাকরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কি বলেন জানেন, যে আমার যদি কেউ কানা বলে, এটা বাংলাদেশ, আমাদের মায়া দয়া কম। আমরা ছোটকালে দেখেছি কুকুরে ঢিল মারতে, বিদেশে তো কুকুরে কোলে নেয়। হ্যাঁ, তো এই আমাদের একটু সমস্যা আছে। সো একটা চোখ নাই বলবো, আমাদের যদি কানা বলে ওই জন্য চাকরিতে যেতে চায় না, আমার একটা কিছু করে দেন, আমি ওখানে বসে দোকান চালাই। এখন ধরেন
আমাদের যারা যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিজমের বিরুদ্ধে যারা মাঠে নেমেছিলেন তারা কিছু পাওয়ার জন্য কিন্তু মাঠে নামেন নাই কিন্তু। নো, তাদের কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না যে আমি এই ভাতা পাবো বা আমি ওই হব, আমি এই করব। কিন্তু তাদেরকে আমাদের যে বিরচিত যে সম্মানটুকু দেওয়া উচিত সেটি আমরা দিতে পারছি না। পাশাপাশি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু যে নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন প্রত্যেকেই। আপনি জানেন যে পলাতক হাসিনা মানে তার বিভিন্ন অডিও বক্তব্যে নানাভাবে কিন্তু ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে এবং গত ২ বছরে বেশ কয়েকজন জুলাই যোদ্ধা তারা কিন্তু মানে কি বলবো রহস্যজনক মৃত্যুবরণ করেছেন। মানে যেটাকে আমরা বলবো যে অপঘাতে মানে অপমৃত্যু বলবো আরকি। স্বাভাবিক মৃত্যু না। নানা রকম ঘটনা ঘটেছে। জুলাই ফাউন্ডেশন জুলাই বিপ্লবীদের জন্য, জুলাই যোদ্ধাদের নিরাপত্তার জন্য আসলে আপনারা কি কোনো দায়িত্ব আছে কিনা আপনাদের? বা এ ব্যাপারে সরকারের অবস্থানটা কোথায় একটু যদি বলেন আমাদেরকে? জি। প্রথমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কথা বলছি। জি, তাদের নিরাপত্তার জন্য স্পেসিফিক এজেন্ডা আমাদের দেয়নি। আমাদের ৪ টা কাজ দিয়েছিল। কিন্তু নিরাপত্তাটা আমরা নিজেরাই নিয়েছি যে এটা তো আগে দিতে হবে তাকে। তো সেইজন্য যেটা করেছি আমরা, আমাদের একটা কমিটি করা হয়েছে। সেই কমিটিতে আমাদের একজন লয়ার, জুলাই ফাউন্ডেশন থেকে একজন লয়ার আছেন, অ্যা আ পুলিশ প্রশাসন থেকেও আছেন, বিচার বিভাগ থেকে, সব জায়গা থেকে প্রতিনিধি নিয়ে একটা কমিটি করা হয়েছে যে কেউ যদি এরকম কোনো সমস্যা ফেস করেন এই নাম্বারে ফোন করবেন, আপনার কাছে পৌঁছে যাবে। দেখেন, আমি একটা কথা খুব সুন্দর সবসময় বলতে চাই, এগুলো খুব গভীর গবেষণা করে করা হয় না। এত আহত, এত দেশের এত কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা ওই একটা কমিটিকে ফোন করে সেটাকে দিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করা, এটা কঠিন ব্যাপার। এটা করতে হলে ওই লোকাল থানায় এরকম কমিটি থাকতে হবে, থানাতেই। এখন থানাতে কমিটি করবে, কমিটিতে সেরকম মানসিক জোন নিয়ে যারা করবেন, এটা থানা লোকাল এলাকার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এটা হলো আমার ব্যক্তিগত কথা। নিরাপত্তার জন্য যে একটা কমিটি করে দিলাম, যে আমরা তো একটা কমিটি করে দিয়েছি, আমি এটাকে বলবো না যে খুব বেশি ইফেক্টিভ একটা কিছু। হ্যাঁ, একটা ব্যবস্থা, কিন্তু খুব বেশি ইফেক্টিভ না। তবে আমরা বসে থাকিনি। আমরা লাস্ট অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন, জি, সরি অ্যাটর্নি জেনারেল না, মানে চিফ প্রসিকিউটর বিগত তাজুল ভাই, আমরা ওনার সাথে মিট করেছি, ওনাকে বুঝিয়েছি যে আমাদের যারা বাদী বা যারা, তাদের রিস্ক গুলা কোথায়, তারা কি ধরনের থ্রেট ফেস করছেন, তাদের কাছে কিভাবে ইন্টারনেটের থ্রেট গুলো আসে, হ্যাঁ সেটাকে তো কাউন্টার করতে হবে, তাকে তো আশ্বস্ত করতে হবে। তাদের জন্য সরকার অবশ্য বলেছেন আপনি যদি চান আপনাকে আমরা দৃশ্যমান অথবা যেটাকে বলি আমরা যে গোপনীয় গার্ড যেটা থাকে, ক্ল্যান্ডেস্টাইন টাইপ পেছন থেকে কভার করবে, এটা একটা ব্যবস্থা নিয়েছে। কিন্তু ওখান থেকে ট্রাইব্যুনাল থেকে যাওয়ার পর আমরা অ্যাটর্নি জেনারেল স্যারের কাছে গিয়েছি যে স্যার আপনার এখানেও তো কিছু মামলা আছে, সব মামলা তো আমাদের আইসিটিতে যায়নি। হ্যাঁ, তো আপনার এখানে এই মামলাগুলোর অগ্রগতির প্লাস হচ্ছে আপনার এখানে জামিন হয়ে যাচ্ছে যাদের, হ্যাঁ, এটা নিয়ে শহীদ পরিবারগুলো শঙ্কিত হচ্ছে। তিনি যাকে তার, আমি শহীদ নাফিসের কথা বলছি, যে রিক্সায় করে যে লাশটা আপনারা যেতে নিতে দেখেছেন রিক্সাওয়ালাকে, আমাদের বাংলাদেশের দরিদ্র মানুষগুলো রিক্সাওয়ালা বলি, যাই বলি, আমরা অনেকে তাদেরকে কিভাবে দেখি জানি না। আমার কাছে মনে হয় তাদের মায়া দয়া আমাদের, তাদের একটু টাকা পয়সা আছে তাদের চেয়ে বেশি। উনি কিন্তু টেনে নিয়ে যাচ্ছেন হাসপাতালে, তার পেছনে দৃশ্যমান একজন পুলিশ অফিসার। তো তার তো রোল আছে এখানে, একটা নাগরিক এখানে গুলি খেয়ে ইয়ে হয়ে আছে। হ্যাঁ, সেগুলো আমরা দেখিনি। তো ওই মানুষগুলো যখন জামিন পেয়ে যায়, ওরকম কিছু মানুষ, ওই বাবার কষ্ট হয় যে ইনি জামিন পায় কিভাবে। তো এই যে এগুলো নিয়ে আমরা অ্যাটর্নি জেনারেল স্যারের সাথে কথা বলেছি, গত লাস্ট অ্যাটর্নি জেনারেল মানে আমাদের এখনকার মাননীয় আইনমন্ত্রী, তিনি আমাদের বলেছিলেন যে উনি একটা ফোকাল পয়েন্ট করে দিবেন, সে যাতে এটা ত্বরান্বিত করা যায় এই বিষয়গুলো, এটার জন্য। এরপর আমরা মাননীয় প্রধান বিচারপতির সাথেও দেখা করেছি, একজন আহত এবং একজন শহীদকে নিয়ে গতবার এই লাস্ট যেটা। আর এখনকার কথা যদি, বর্তমান সরকারের কথা যদি বলি, এই সময় আমরা সবগুলো জায়গায় গুছিয়ে নিয়ে এখন মাত্র আমরা চিফ প্রসিকিউটরের সাথে দেখা করে আসছি দেন। হ্যাঁ, ওনার নিজেরই তো রিসোর্স নেই, ওনার কাছ থেকে রিসোর্স নিয়ে চলে যাচ্ছেন। ওনার 5টা গাড়ি ছিল, 3টা নাকি নিয়ে গেছে। এখন উনি রিসোর্স না পাইলে উনি কিভাবে আইনি সহায়তা দিবেন? উনি আমার কাছে আক্ষেপ করলেন। মানে কর্নেল আকবর ধরেন মানে আমাদের দুর্ভাগ্য হচ্ছে ধরেন যারা সুপ্রিম সম্মানের জায়গায় থাকার কথা তাদের জন্য এখন তদবির করতে হচ্ছে, দাঁড়ে দাঁড়িয়ে যে বলতে হচ্ছে, মানে প্রার্থনা করতে হচ্ছে, এদেরকে এইটা করেন, ওদেরকে ওইটা দেন, এটা তো রাষ্ট্রেরই দায়িত্ব। মানে আমার দুঃখ লাগে কোথায় যে যেখানে এই জুলাই বিপ্লবের পরবর্তী সরকার অন্তত প্রায় 2 বছরের কাছাকাছি তো ক্ষমতায় ছিল, 18 মাসের বেশি। তো তারা কি করলো? মানে আমি এটা আসলে যখন হিসাব মিলাতে যাই তখন আমি খুবই মানে কি বলবো? মানে বিরক্ত মানে ক্ষুব্ধ এই হয়ে হিসাব উঠি। আপনি মেলাতে পারবেন না।
আমি ওখানে খুবই যে ক্ষুব্ধ টুইস্ট, হই। হ্যাঁ আপনি পারবেন না কেন? আমি কনক ভাই, আমার আসলে জুলাই ফাউন্ডেশনের কারণে, আমার দায়িত্ব জায়গার কারণে, এই মানুষগুলোর জন্যই আমাকে সবগুলো মন্ত্রণালয়ের জায়গায় তন্ন তন্ন করে যেতে হয়েছে, কয়েকবার ভিতরে ভিতরে যেতে হয়েছে, বিভিন্ন লেয়ারে লেয়ারে যেতে হয়েছে। তো যেটা হয়েছে, টুইস্ট এন্ড টার্নটা বলি আপনাকে, হুম, একটা জাস্ট গণঅভ্যুত্থান পরবর্তী, বিজয় পরবর্তী একটা এক ধরনের সিচুয়েশন ছিল, মানে একটা গ্রুপ বা একটা গোত্র বা একটা গোষ্ঠী, তারা এক ধরনের পাওয়ার এক্সারসাইজের মতো শক্তিশালী শক্তিমান মনে করেছেন তাদেরকে। জি, হ্যাঁ, ঠিক তার পরপরই যখন ইলেকশনের ডেট ঘোষণা করা হলো, তখন এই আমাদের যারা সরকারি মেশিনারিজ আছে এর মধ্যে মানুষগুলো তখন অ্যালাইনমেন্টটা শুরু করলেন যে কারা আসবেন ক্ষমতায়, আমাকে সেই দিকটা চিন্তা করতে হবে। ইউ সি দি টেন্ডেন্সি, এন্ড অনেক কিছু ফ্রোজেন হয়ে গেল। তারপরে সরকার বদল হলো, এটা আরেকটা টার্ন। এখন এই সরকার বুঝতেই ওনাদের কষ্ট হচ্ছে যে এই ভেতরে মেশিনারিজ গুলো কিভাবে, বিকজ এসব একটা কাজ করেছেন যেটা হলো যে আগে যেরকম ফ্যাসিবাদী ব্যবস্থা যেটা হতো কি, আমি মন্ত্রী হয়েছি, আমি আমার পছন্দ মতো পুরো মন্ত্রণালয় সাজিয়ে ফেললাম। হুম, এবার এটা করেননি এই সরকার, এটা আমি সাধুবাদ জানাই, যে 180 দিন চলুক না, যা আছে সেভাবেই, কিন্তু এটাতে বেগ পেতে হচ্ছে, আগাচ্ছে না অনেক কিছু। হ্যাঁ, এই কারণেই অনেক কিছু অগ্রসর হয় না, এক্সিকিউটেড হয় নাই কনক ভাই, এবং এখন এগুলো বিদ্যমান আছে। তো মাঝখানে মাঝখানে আমরা আমরা দেখলাম যে একটা সংবাদ দেখছিলাম যে একটা অধিদপ্তর হবে। এই সংক্রান্ত ধরেন পত্রিকায় আহ, সংবাদ এসেছিল যে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর করার ব্যাপারে কাজ শুরু হয়েছে। তো এই জাতীয় কোনো অগ্রগতি কি আছে যেটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকবে? এরকম এটা কোনো অলরেডি হয়ে গেছে, হয়ে অলরেডি গেছে? হয়ে গেছে। ওদের কাজটা কি? ওই কাজটা কি? ওদের কাজটা কি? আচ্ছা, এটা আমি এটা বলা দরকার, খুব জরুরি। যেমন অনেকেই মনে করেন যে গণ অভ্যুত্থান অধিদপ্তর তো একটা আছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ভিতরে, সো সেই অধিদপ্তরই তো কাজ করতে পারে, জুলাই ফাউন্ডেশনের দরকার কি, অনেকেই প্রশ্ন করেন। জি। আহ, এটা প্রথমে ছিল গণ অভ্যুত্থান সেল, মানে আমরা যেখানে আমাদের অফিসটা, নিচে একটা সেল। তারা কি করতেন, অনেক হাসপাতালে ঔষধপত্র সবসময় রেডি থাকে না, এক্সরে করাইতে পারে না, তো বাইরে থেকে করে তারপরে তারা বিল জমা দিতেন, রিইম্বার্স হতো। তো পরে এটার পরিমাণ অনেক বেশি হয়ে যাওয়াতে এবং এটা সামাল দিতে না পারার কারণে এটা বন্ধ হয়ে গিয়েছে, এবং এখন হয়েছে গণঅভ্যুত্থান অধিদপ্তর, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। আমি গোড়াতে একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর জায়গাতে বলবো, যেখানে একটা সেলফ কনফ্লিক্টিং একটা জায়গা ছিল প্ল্যানারদের মধ্যে, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। আহ, আপনি দেখেন, কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল জিনিসটা, কোটা বিরোধী আন্দোলন যেটাকে বলে, দ্যাটস রিলেটেড টু যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা মুক্তিযোদ্ধার, আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মানও করি, তাদের বংশধররাও ঠিক আছে, অ্যাবসলিউটলি সম্মান করি, কিন্তু সেটার বিরুদ্ধে যে ওনারা অনেক বেশি দেওয়া হচ্ছে কোটাটা, আমরা চাকরি পাচ্ছি না, এই যারা করেছেন তারাই পরে বৈষম্য বিরোধিতা গেলেন, তারাই পরে জুলাই যোদ্ধা। এখন আপনি সেই মন্ত্রণালয়ের ভিতরেই, মানে যাদের বিরুদ্ধে আপনার এই আন্দোলনটা শুরু হয়েছিল, হ্যাঁ, সেই বাজেটের মধ্যেই আপনি এবার এই জুলাইয়ের বাজেটকে ঢুকাতে গিয়েছেন। এখানে মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল আছে, জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আছে, মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে, যেগুলো অনেকদিন হয়ে গেছে, ওনারা অনেক একটা বড় একটা মহিরুহের মতো এখন হয়েছেন, তাদের রিকোয়ারমেন্ট আছে। সো সেইটার সাথে পাল্লা দিয়ে এই জুলাইয়ের শহীদ এবং আহতদের রিকোয়ারমেন্টটা, বাজেটটা বের করে আনা, ওখানে ঢুকতেই তো আমার সমস্যা হয়ে যায়। আমরা ঢুকতে, আমাদের ধাক্কাধাক্কি করে ঢুকতে হয় জুলাই ফাউন্ডেশনকে। আমি জানি না বুঝাতে পেরেছি কিনা, জি, বুঝতে যেমন একটা পারছি। মন্ত্রণালয় যে যেটার সাথে সংঘর্ষের সূত্রের সাথে কানেকশন, এবং সেখানেই আবার আমার এখন সুবিধাভোগীদের ওখানেই ধর্ণা দিতে হবে, এটা আলাদা হতে পারতো একটা না, মন্ত্রণালয়। এবং ধরেন ভেরি আনফরচুনেটলি ধরেন ওই যে পলাতক যে শক্তি হাসিনার অনুসারীরা কিন্তু মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবকে মানে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে কিন্তু। আপনি এটা লক্ষ্য দাঁড় করিয়ে করিয়ে দিয়েছে এবং করছে, করছে। এখনো করছে, এখনো করছে। কিন্তু আমি আপনাকে একটা ভালো উদাহরণ দিতে চাই। আমি আমাদের মাননীয় স্পিকার মহোদয়, এই মহান সংসদের, ওনার একটা উদ্ধৃতি দিতে চাই, আপনি শুনেছেন সেদিন। তিনি আমাদের একজন শহীদ মাতা, উনি বক্তব্য দেবার পর যখন আমাদের মাননীয় আইনমন্ত্রী দাঁড়িয়েছিলেন, তখন কিন্তু উনি কিন্তু নিজে একজন যোদ্ধা, ফিল্ডের যোদ্ধা, মানে অ্যাওয়ার্ড পাওয়া, উনি কিন্তু মনে করিয়ে দিয়েছেন যে আপনি কথা বলার আগে একটু চিন্তা করে নিয়েন মাননীয় আইনমন্ত্রী, যে আপনি একজন শহীদ মাতার সাথে কথা বলছেন। সো শ্রদ্ধা, ভক্তি, সম্মানের জায়গায় কিন্তু মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের মধ্যে নিজেদের মধ্যে সংঘাত নেই, সংঘাতটা আছে একটা অদৃশ্য শক্তির কাছে, হুম, হুম, সেখান থেকে উৎপত্তিটা হয়। তারা চায় যে এখানে একটা সংঘাত জিয়ে থাক। আমি বাংলাদেশ চলচ্চিত্র ট্রেনিং ইনস্টিটিউটে একজন মুক্তিযোদ্ধা সম্পাদক উপস্থিত ছিলেন, আমাদের সিনিয়র একজন মুক্তিযোদ্ধা সম্পাদক, হ্যাঁ, কিন্তু সেখানে ট্রেনি ছিল সব জুলাই যোদ্ধা। তো যেই মুহূর্তে আমি জানতে পারলাম যে উনি একজন মুক্তিযোদ্ধা সম্পাদক, আমি বললাম যে আমাদের এখানে আজকে একজন বীর মুক্তিযোদ্ধা সম্পাদক স্যার উপস্থিত আছেন, এই জুলাই যোদ্ধারা সবাই আপনারা দাঁড়িয়ে তাকে সম্মান জানান। একটা সেকেন্ড লাগেনি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ তো বোঝা যায়।
আবার জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে সাথে সাথে তাকে স্যালুট করে সম্মান জানিয়েছে। সো সংঘাতটা আসলে যোদ্ধাদের মধ্যে না, সংঘাত হচ্ছে যোদ্ধাদের বাইরের একটা শক্তি তাদের রাজনৈতিক অভিলাষ এবং তাদের রাজনৈতিক উচ্চাভিলাষকে চরিতার্থ করার জন্য এটা জিয়ে রাখতে চায়। তো এখন ধরেন একটি বিষয়ে ধরেন আমরা 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 যতটুকু বুঝি এটা তো আপনার কাছে নিশ্চয়ই স্পষ্ট, দেশের মানুষের কাছে স্পষ্ট যে ধরেন শেখ হাসিনার তার এই দুঃশাসনের 17 বছরে যে ভয় ঢুকিয়েছিল মানুষের মধ্যে, গুম খুন মামলা গ্রেপ্তার হয়রানির মাধ্যমে জুলাই বিপ্লবের এই যোদ্ধারা সে ভয়টা কিন্তু একেবারে উড়িয়ে দিয়েছে, সে ভয়টা কিন্তু কাটিয়ে দিয়েছে। সো আমরা এখন দেখি তরুণদের বা সাধারণ মানুষের যে কথা আমরা শুনি বিভিন্ন গণমাধ্যমে, তাদের যে সাহসিকতা, সেই সাহসিকতা কিন্তু আবার ফিরে এসেছে। তো এটি কিন্তু ধরেন ভবিষ্যতের যারা সরকারে আছেন বা বিভিন্ন দায়িত্বে আছেন, তারা তারা কিন্তু মনে করলেই হবে না যে আমি হাসিনার মতো হয়ে যাব, আমি সবকিছু শক্তি দিয়ে দমন করে আমি আমার রাজত্ব টিকিয়ে রাখবো। তো আমার অনুষ্ঠানের শেষ দিকে কর্নেল আকবর, আমি জানতে চাচ্ছি যে জুলাই যোদ্ধাদের, আহতদের, নিহতদের পরিবারদের সম্মানজনক জীবনযাপন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমান তারেক রহমান সরকার নেতৃত্বে কি করা যেতে পারে, বা সে ব্যাপারে আপনাদের কোনো সাজেশনস আছে কিনা, বা জুলাই ফাউন্ডেশনকে আপনারা মানে আর কি করতে পারে? ধরেন সরকার যদি ব্যর্থ হয়, আমার তো মনে হয় যে বাংলাদেশ এবং দেশের বাইরের লক্ষ লক্ষ মানুষ আছে এদের পাশে দাঁড়ানোর জন্য। মানে আপনি এটাকে যত ইগনোর করেন, মানে পৃথিবীতে আমরা ধরেন আমি আমেরিকায় থাকি বা পৃথিবীর বিভিন্ন দেশে যারা থাকেন বা বাংলাদেশের, আমি তো বলবো শতকরা এখনো 70% মানুষ বিশ্বাস করে যে এই ছাত্র জনতা যদি মাঠে না নামতো, মানে কোনো গণ অভ্যুত্থান সফল হয় না সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া। এই ছাত্র জনতা যদি মাঠে না নামতো, হাসিনাকে আপনি 41-এর আগে সরাইতে পারতেন না। তো এখন কি করা যেতে পারে? আমরা যদি একটু কনস্ট্রাকটিভ একটা পজিটিভ দিকে যাই, কারণ প্রধানমন্ত্রী অনেক বেশি পজিটিভ, তিনি কদিন আগেও ব্যাপারে খুব পজিটিভ বক্তব্য রেখেছেন। তো আমি আপনার কাছ থেকে জানতে চাই। জি আচ্ছা, জি আমি আপনাকে এটা দিয়ে বলছি, আমি আসলে কোন ধরনের এই যে প্রশংসা করা বা করে করা সেটা জন্য না, আমি রিয়েল চিত্রটাই বলছি। আমরা যখন অফিসিয়ালি সরকারের বিভিন্ন মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবরও আমরা আমাদের রিকোয়ারমেন্ট গুলো, ওনাদের দুর্দশা গুলো আমরা তুলে ধরেছি, চিঠি আকারে পাঠিয়েছি। এবং মজার ঘটনা হচ্ছে যে আমি খবর পেলাম যে উনি রুট লেভেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন আহতদের সাথে কথা বলেও জানার চেষ্টা করছেন। ওনাকে যারা তথ্য দিচ্ছেন পুরাটাই উনি যে বিশ্বাস করছেন সেটা না, উনি নিজেই আবার খোঁজ নিচ্ছেন তাদের সাথে। এবং এ নিয়ে রাত দিন কাজ চলছে, তাদেরকে কিভাবে সুন্দরভাবে পুনর্বাসন করা যায়। আমি আপনাকে আরো বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রেস সচিব, প্রেস সেক্রেটারি, প্রেস উইং যারা আছে, উইংয়ে যারা আছেন, তাদের অনেকের সাথে গত 2 দিনে আমার 3 বার কথা হয়েছে। ওনারা এটা নিয়ে কাজ করছেন। আগামী 11 তারিখে আমাদের একটা ডিজিটাল উন্মোচন অনুষ্ঠান আছে, এটা কিন্তু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের। সরকার কিন্তু ইগনোর করেননি, সাপোর্ট করে এগিয়ে এসছেন, বলছেন যে ওকে এখানে কি কি লাগবে, কি করতে হবে, কি বক্তব্য দিতে হবে, কি দিতে হবে, আমরা এটা কাজ করছি। আমরা পজিটিভ দেখছি। সংসদের ভেতরেও আমাদের শহীদ এবং শহীদ পরিবাররা যখন বক্তব্য দিচ্ছেন, তাদের রিকমেন্ড দিচ্ছেন, তাদের অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ দেখছি। কিন্তু সেটা সম্পূর্ণ প্রমাণিত হবে হচ্ছে বাজেট পাস হয়ে যাওয়ার পর। সো আমরা সেই সময়টার জন্য অপেক্ষা করছি। বাট এখন পর্যন্ত আমরা অনেক কিছু পজিটিভ দেখছি। আমরা সরকারকে সাধুবাদ জানাই, শুধু সরকার না, এই কাজটার পেছনে খুব ভালো একটা পরিবর্তন আমাদের এই জুলাই যোদ্ধারা এবং শহীদ পরিবার এনে দিয়েছেন এই বাচ্চাগুলো, যে এখন সরকার, বিরোধী দল এবং বিরোধী দলের যারা তাদের সাথে আছেন, সবাই একসাথে বসে এগুলো নিয়ে প্ল্যান করছেন। অনেক কিছু হয়তো আমরা দেখি না, হ্যাঁ, কিভাবে তাদেরকে এই উত্তরণ থেকে বের করে আনা যায়। একটা সময় শুধু ব্লেম গেম ছিল, আর এখন ওরা একসাথে বসে কাজগুলো করছেন, যার জন্য এটা একটা সুরা হবে। আমরা খুবই আশাবাদী। তবে বাংলাদেশ বদলে যাচ্ছে। আপনি আসেন বাংলাদেশে, আপনি দেখতে পাবেন কোথায় কোথায় বদলাচ্ছে। না, এটা আমরাও আশা করি, আমরাও আশা করি। আমার মনে হয় যে ইনশাল্লাহ বাংলাদেশে তো ফিরবই, কিন্তু ধরেন এই পরিবর্তনটাকে আরেকটু সাস্টেইন করার জন্য, আরেকটু কি বলবো, আরেকটু শেপে নিয়ে যাওয়ার জন্য আমাদের মনে হয় যে এখনো আমাদের কিছু কাজ বাকি আছে। সেই কাজগুলো করার জন্য আসলে একটু একটু ইগল আইজে থাকা ভালো। একটু দূরের থেকে অনেক কিছু দেখা সহজ, ওয়াইডলি দেখা যায়। তো সেই জায়গাটা জন্য আমরা এখনো কাজ করে যাচ্ছি। আমরা আশা করি সেটি হবে। এবং ধরেন যে এই জুলাই বিপ্লব এবং জুলাই পরবর্তী সময় আহত নিহতদের পাশে আমি তো বলবো, ধরেন পুলিশ ছিল একটা প্রতিপক্ষ, হাসিনার পুলিশ। সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল সেনাবাহিনী।
কিন্তু আমাদের প্রশাসনিক জায়গাটায় আমার অনেক প্রশ্ন আছে, যারা আমলাতন্ত্র, Absolutely. আমলাতন্ত্রের জায়গাটায় আমার অনেক প্রশ্ন আছে। জুলাই Absolutely. বিপ্লবের পরে ধরেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে গেছে এডিশনাল সেক্রেটারি এক লাফে, মানে কোনো রকমের কোনো অভিজ্ঞতা ছাড়াই, কোনো রকমের কোনো ইয়ে ছাড়াই, বঞ্চিত হয়ে তারা লাফ দিয়ে বসে গেছে। কিন্তু এই জুলাই বিপ্লবীদের জন্য তাদের ক্ষেত্রে আমরা যে বিভিন্ন রকমের তথ্য পাই, সেটি সেই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যেই তারা ঘোরাতে চাচ্ছেন, হয়তো এখনো ঘোরাচ্ছেন, হয়তো এখনো ঘোরান। তো সেই জায়গাটাও আমরা সরকারের প্রধানের দৃষ্টি আকর্ষণ করব। অর্থাৎ মুক্তিযুদ্ধ যেমন আমাদের কাছে সকল প্রশ্নের বাইরের একটা জায়গা, জুলাই গণ অভ্যুত্থান, জুলাই বিপ্লবও আমাদের কাছে সকল প্রশ্নের বাইরের একটা জায়গা হতে হবে। এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন রেইজ করে কোনোভাবে এটাকে খাটো করে বা এই বিপ্লবীদেরকে অসম্মান করার কোনো সুযোগ নাই। জনাব কর্নেল আকবর, আপনার শেষ মন্তব্য শুনতে চাই। আচ্ছা, আমার শেষ মন্তব্যটা আপনি করে দিয়েছেন। আমাদের একটা লেয়ারে একটা জট লেগে গেছে। সেই জটটা 17 বছরের অথবা আরো আগের থেকেও সেই জটটা আছে। সেটা হলো আমাদের মাননীয় মন্ত্রী, জনগণের নির্বাচিত মন্ত্রী, মানুষ তাদেরকে পছন্দ করে সংসদে পাঠিয়েছেন এবং তাদের ঐক্যের কিন্তু অভাব নেই। আপনি গত সংসদের শেষ অধিবেশন দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, বিরোধী দল টেবিল চাপড়াচ্ছেন, বিরোধী দলের বক্তব্য দিচ্ছেন, সরকারি দল টেবিল চাপড়াচ্ছেন। একটা ঐক্য আছে দেশকে সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওনারা কাজগুলো এক্সিকিউশন গুলো আগাতে পারছেন না। আমাদের ব্যুরোক্রেসির ভেতরে জট রয়েছে, সেই জায়গাগুলোতে পরিষ্কার করতে হবে। ক্লিয়ার কাট ওখানে কিছু স্ট্রেইট কাট রুট তৈরি করতে হবে। যেখানেই যে বাধা হয়ে তৈরি হবে তাকেই ওখান থেকে আসলে সরাবেন কোথায়, আপনি কোথা থেকে কোথায় নেবেন। তো সেখানে একটা বড় ধরনের সংস্কারের প্রয়োজন রয়েছে আমাদের ব্যুরোক্রেসিতে। আমি বলছি, আমি জানি এটার জন্য যদি আবার কোনো অনুদান বা কোনো কিছু যদি আমার ফাউন্ডেশন বন্ধ হয়ে যায়, সবাই আমাকে ধরবে, স্যার আপনি আরেকটু ডিপ্লোম্যাটিক হলে পারতেন। এই যে আরেকটু ডিপ্লোম্যাটিক হলে পারতেন, এটা করতে 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 দিনের পর দিন আমরা এই জায়গাগুলোকে ইগনোর করে গিয়েছি। ইউ হ্যাভ অ্যাবসলিউটলি সেইড রাইটলি, ওটাকে আমাদের ঠিক করতে হবে। থ্যাংক ইউ কনক ভাই। না, অবশ্যই কর্নেল আকবর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সময় দিয়েছেন খুব শর্ট নোটিসে, আপনার সঙ্গে আসলে মানে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি আপনার সাথে আমার কথা বলার, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে আমরা যদি আমাদের বিপ্লবীদেরকে যদি শ্রদ্ধা না করি, ভবিষ্যতের স্বৈরাচার জেগে বসলে কিন্তু কেউ আর মাঠে নামবে না। ভবিষ্যতে অধিকারের প্রশ্নে কিন্তু মানুষ মাঠে নামবে না। কারণ আমাদের মহান মুক্তিযোদ্ধারা যদি অস্ত্র তুলে না নিতেন, জীবনের ঝুঁকি না নিতেন, আমরা কিন্তু স্বাধীন দেশ পেতাম না। এবং এই জুলাইতে যদি ছাত্র জনতা যদি মাঠে না নামতো, যদি ওই যে পুলিশের বক্তব্য, স্যার একটারে তো মারি, একটাই মরে, বাকি একটাও নড়ে না, এই যে দুর্দান্ত যে মানসিক অবস্থান, সে অবস্থান না নিলে আজকে আমরা এই ফ্যাসিবাদ মুক্ত হতে পারতাম না। আমার মনে হয় যে সরকারে যারা আছেন, যারা গাড়িতে পতাকা ওড়ান, যারা এখন মহামান্য মাননীয় হয়ে গেছেন, তারা আসলে এই জায়গাগুলো বুঝতে পারলেই আমার মনে হয় যে জুলাই বিপ্লবের সার্থকতা এবং বাংলাদেশ এগিয়ে যাবে। তো কর্নেল কামাল আকবর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময়ের জন্য। কিছু বলতে চাচ্ছেন আপনি? কিছু বলতে চাচ্ছেন? আরেকটা জিনিস আমি এড়িয়ে গিয়েছি, কিন্তু এটা সবার জানার দরকার। আমরা শুধু জেনজি বলছি যারা ফাইট করেছিল, তাই না? আমি আপনাকে বলি, ক্লাস 6-7 এর বাচ্চারা টিফিনের পয়সা ঈদের সালামি জমায়ে তারপর আসতেছে, কোথায় আহত ভাইয়ের দোকান আছে, কোথায় আহত ভাই আছে, আমি দিতে চাই তার এই টাকাটা। এটা আপনার তৈরি হয়েছে হলো যখন আমাদের করোনা হয়েছিল, ইন্টারনেট অ্যাক্সেসের পর তাদের চোখ খুলে গেছে, পৃথিবী দেখে ফেলছে, ওই উন্নত দেশ দেখে ফেলছে। সো আপনি যে ভয় আমরা পাই যে আগামীতে আবার ফেস্টিভাল বাইয়ে, কিন্তু একটা জিনিস আমি আপনাকে মনে করিয়ে দিই, দিস পাইপলাইন ইজ ভেরি লং। যেই ছাত্রী এখন ক্লাস 3 তে পড়ছে, আপনি আপনার তার সাথে গভীরভাবে আলোচনা করে দেখেন তাদের থিঙ্কিং ডেপথ কত দূরে। সো এই পাইপলাইন অনেক লম্বা। এটাই বললাম আমার লাস্ট কথা। না, মানে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না, ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। আর ধরেন আমরা দুই একটা মন্ত্রীকে সাধারণ মানুষের যে প্রতিবাদের মুখে তাদেরকে এখনই পড়তে হচ্ছে, তাতে আমার মনে হয় যে তাদেরও এক ধরনের মানসিক ভাবে তারা পরিষ্কার হচ্ছেন যে সেই দিন আমার আগের মন্ত্রিত্বের জীবন আর এবারের মন্ত্রিত্বের জীবন দুটো সম্পূর্ণ আলাদা। আগে হয়তো আমি অনেক বড় স্যার ছিলাম, এখন আর আমি স্যার নাই। এখন আমাকে জনগণের সঙ্গে মিলে তাদের মনোভাবটা বুঝেই আমাকে কাজ করতে হবে। সেই জায়গাটা কর্নেল আকবর, আপনাকে আবারও ধন্যবাদ। নিশ্চয়ই আমরা নিকট ভবিষ্যতে আপনার সাথে কাজ করতে চাই। আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা সম্ভব নিশ্চয়ই আমি সেটি করব, কারণ আমি নিজেকে এই জুলাই বিপ্লবের একটা অংশ মনে করি। আমি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমি একটা
যেহেতু আমি এখানে নিজেকে পার্ট মনে করি, সেই জায়গাতে আমি অবশ্যই চাইবো যে জুলাই বিপ্লবীদের শান্তিপূর্ণ জীবন এবং তাদের নিরাপত্তা, এই নিয়ে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আরো কাজ করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আপনার মাধ্যমে দেখছেন, অনেক বিত্তশালী মানুষ আছেন। আমাদের এই কর্মীরা 13,000 টাকা বেতন থেকে 35,000 টাকা তাদের বেতনের রেঞ্জ, বাট যে পরিমাণ কাজ আমি তাদের দিয়ে করিয়েছি, আমার তাদের কাছে মাঝে মাঝে মাথা নত হয়ে আসে যে তাদের 4 মাসের বেতন দিতে পারছি না। এবং তাদের টাকা থেকেই আমরা অ্যাম্বুলেন্স অন্যান্য সব সাপোর্ট দিয়েছি, যেটা দেওয়ার কথা না। তো আপনারা একটু এগিয়ে আসলে, এটা কোনো টাকাই না। এবং ওনারা যদি অগ্রগামী হয়, আমরা 500 মানুষকে মাত্র 8 কোটি টাকা দিয়ে বছরে সম্মানিত জীবন করে দিতে পারবো। আমরা ক্যালকুলেট করেছি, আমাদের অনেক রিসোর্স আছে, তথ্যের রিসোর্স। না ওইটাই, এবং আমি 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 দর্শকদেরকে একটা বিষয় দেখাতে চাই যে এই কদিন আগের পত্রিকা, এই যে গত 4 জুনের পত্রিকার সংবাদ শিরোনাম, বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের, 4 মাস ধরে বেতন পাচ্ছেন না তারা আসলে। তো এটা তো হওয়ার কথা ছিল না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে জুলাই ফাউন্ডেশনে যারা কাজ করছেন তারাই বেতন পাচ্ছেন না। সেই বেতন দেওয়ার জন্য আপনাকে আপনার পেনশন ফান্ড থেকে ধার দিতে হচ্ছে ফাউন্ডেশনকে, যে যেন কাজটা চলে। এই যে এটা আপনাদের একটা উদারতা, এই জন্য আপনার কাছে আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনার এই মানসিকতার জন্য। এবং আমার মনে হয় যে সরকারি যারা আছেন তারা এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন। জনাব কামাল আকবর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, উদারতা না, মানুষের ট্যাক্সের পয়সায় আমাকে বানানো হয়েছে। আই হ্যাভ টু ডু দ্যাট। উই আর বিউটিফুল। আপনার পেনশন থেকে যখন আপনি ধার দিতে যাবেন, সেটা আপনার উদারতাই, কর্নেল আকবর। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জি জি, ভালো থাকবেন কনক ভাই। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল কামাল আকবর, তার বক্তব্য শুনলাম। জুলাই ফাউন্ডেশনের প্রকৃত চিত্র আপনারা নিশ্চয়ই পেয়েছেন ইতিমধ্যে। কিছু পত্রিকায় তো সংবাদ এসেছে, বেতন ভাতা পাচ্ছেন না শহীদ পরিবার, আহত পরিবার, তাদের যে অবস্থা সেটি আসলে কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। মাত্র 2টি বছর পার হচ্ছে, এর মধ্যে যে অবস্থা। এবং আমি খুবই দুঃখ পাই যখন দেখি যে জুলাইয়ের যারা বেনিফিশিয়ারি, যে সরকার ক্ষমতায় ছিল, সেই সরকারও তেমন কোনো কার্যকর কোনো পদক্ষেপ নেয় নাই। 300 কোটি টাকা দেওয়ার কথা 100 কোটি টাকা দিয়ে তারা দায় সেরেছেন। তারা এখন ভিক্ষাবৃত্তি করতে উৎসাহিত করছেন। এবং আমি যতটুকু জানি অনেক বেশ কিছু আহত বা শহীদ পরিবারের দায়িত্ব নিয়েছেন ইন্ডিভিজুয়ালি পৃথিবীর বিভিন্ন দেশে থাকা ধনী মানুষেরা, যেটি কাম্য ছিল না। জাতীয় বীররা ভিক্ষাবৃত্তির মাধ্যমে তাদের জীবন অতিবাহিত করবে, সেটি আমরা প্রত্যাশা করি না। সেটি আমাদের জন্য লজ্জাজনক, জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। এবং আমরা আশা করি, যেহেতু একটা বিশাল শক্তি, পলাতক শক্তি এখনো নানা রকমের হুমকি ধামকি দিচ্ছে, জুলাই বিপ্লবীদের বা জুলাই বিপ্লবের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল প্রত্যেকেরই নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সুন্দর জীবন নিশ্চিত করার জন্য আমি প্রত্যাশা করি এই 4 মাস বয়সী তারেক রহমানের নেতৃত্বাধীন যে বিএনপি সরকার, যারাও এই জুলাই বিপ্লবের কি বলবো সুবিধাভোগী বা যারা সুফল পেয়েছেন, তাদের দল আন্দোলনে ছিল। কিন্তু জুলাই বিপ্লবটা যদি সাকসেসফুল না হতো, বিএনপির পক্ষে সরকার গঠন করাই সম্ভব হতো না। হাসিনা 2041 পর্যন্ত এক এনুকট টেনে নিয়ে যেত। তো সেই জায়গাটায় আমি মনে করি যে প্রত্যেকে আরো বেশি সজাগ হবেন, আরেকটু সহযোগিতা, আরেকটু জোরালো পদক্ষেপ নেবেন এই জুলাই শহীদদের রক্ষণাবেক্ষণে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, আগামী 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত একটি ধারাবাহিক অনুষ্ঠান আপনারা দেখবেন আমাদের চ্যানেলে। সেদিন প্রতিদিনের দিনপঞ্জি, প্রতিদিনের ঘটনা প্রবাহ নিয়ে প্রতিদিন 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত, সেটা আগে ঘোষণা দিয়ে রাখলাম, পরবর্তীতে আরো ঘোষণা পাবেন। আশা করি এই চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।